আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মুজাহিদুল ইসলাম ওশান। সবাইকে স্বাগত জানাচ্ছি ফেসবুক লাইভে। এখানে কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না। আরেকটা বিষয় হচ্ছে যে ঘনিয়ে আসছে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা। যে কোনো মুহূর্তে হতে পারে, আবার এটা পরেও হতে পারে। তো যেহেতু এখানে একটা সম্ভাবনা আছে যে জানুয়ারি মাসে হতে পারে, তো সেটাকে টার্গেট করে আগামী 30 দিনের জন্য যদি একটা প্ল্যান দেওয়া হয় আপনাদেরকে, একটা সুন্দর একটা প্ল্যান দেওয়া হয়, কি পড়বেন, কি পড়বেন না, কিভাবে পড়বেন, তাহলে আশা করা যায় যে সেটা আপনাদের জন্য অনেক বেশি আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আপনারা এখানে দেখতেই পারতেছেন যে ঘনিয়ে আসছে প্রাইমারি নিয়োগ পরীক্ষা। মাত্র 30 দিনের টার্বো স্টাডি প্ল্যান, তাই না? টার্বো স্টাডি প্ল্যানে ঝড় তুলুন মেধা তালিকায়। আমি মনে করি যে আজকের যে লাইভটা আপনারা দেখতে যাচ্ছেন, এই লাইভ এরকম করে বাংলাদেশে আর কখনো কেউ দেয়নি আপনাদেরকে এভাবে ধরে ধরে। সেরকমই একটা লাইভ আপনারা আজকে উপভোগ করতে যাচ্ছেন এবং আশা করা যায় সবাই উপকৃত হবেন এবং সবারই ভালো লাগবে। তো এখানে কে কোথা থেকে যুক্ত আছেন একটু অবশ্যই জানাতে ভুলবেন না। দেখি যে বাংলাদেশের 64টি জেলা থেকে আপনারা আছেন কিনা, একটু দেখি সবার কমেন্টসগুলো একটু দেখি। এবং আপনারা সবাই কেমন আছেন, আপনাদের প্রস্তুতি কেমন চলছে, আর অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন। আমি তো বললামই যে আজকে আপনারা এমন একটা দিক নির্দেশনা পাবেন, এই ধরনের দিক নির্দেশনা আগে কখনো আপনারা পান নাই, এটা আপনারা মনে রাখবেন। আর আমি আপনাদেরকে সবসময় নিত্য নতুন কিছু দেওয়ার চেষ্টা করি, যেটা আপনাদের জীবনে যেন কাজে লাগে, অন্তত চাকরি প্রস্তুতিতে। এখানে অনেকেই যুক্ত আছেন, বাগেরহাট থেকে আছেন, শরণখোলা উপজেলা। তো এখানে দেখেন যে অফিসিয়ালি জিজ্ঞেস করেছেন বিসিএস অ্যাসপারেন্ট অফিসিয়ালি চূড়ান্ত সময়সূচি কবে আসতে পারে। একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, আমরা যাই বলি না কেন, যে কথাই বলি না কেন, যেহেতু আমরা দেখেছি যে আগামী জানুয়ারির 2-3 তারিখে পরীক্ষা নেওয়ার জন্য একটা প্রজ্ঞাপন দিয়ে একটা সিট প্ল্যান তারা চেয়েছে বিভিন্ন বিদ্যালয় থেকে। এখন পর্যন্ত কিন্তু ডিপিএ অন্য কোনো ঘোষণা দেয়নি যে জানুয়ারিতে হবে না। অনেকেই আমরা দেখতেছি যে জানুয়ারিতে হবে না। যদি না হয় সেটা ভালো কথা, যদি পরীক্ষাটা না হয় হয়তো বা আমরা আরও সুযোগ পাবো, আরও একটু সুযোগ পাবো পড়াশোনার জন্য। কিন্তু আমাদের মস্তিষ্কে রাখতে হবে, মাথায় সবসময় রাখতে হবে, যদি হয়ে যায় তখন আমার উপায়টা কি থাকবে। তো এই জন্য আপনাকে এখন বললাম তো যে যেহেতু জানুয়ারিতে হতে পারে, তো এই জন্য আগে থেকে আপনাদেরকে এমনভাবে একটা প্রস্তুতি নিতে হবে, যদি হয় তাহলে যেন আপনি সেখানে কি করতে পারেন, মেধা তালিকা একটা ঝড় তুলতে পারেন। সেই ঝড়টাই আজকে আমরা এই লাইভের মাধ্যমে তোলার চেষ্টা করব। পাশাপাশি দেখা যায় যে আপনারা দেখেছেন যে প্রথম এবং দ্বিতীয় ধাপ মিলে প্রথম ধাপে আবেদন করেছে 7,45,929 জন, যেখানে শূন্যপদ আছে 10,219, 73 জন প্রতি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবে। অপরদিকে দ্বিতীয় ধাপে আবেদন করেছে 3,34,151 জন, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে প্রতি পদের বিপরীতে 80 জন। তো এত প্রতিযোগীর মধ্য থেকে আসলে নিজেকে মেধা তালিকার শুরুতে রাখতে হলে আসলে আমাদের জন্য কি করণীয়। একটা বিষয় দেখেন, শুধু পাশ করলেই হবে না, মানে 90% মানে 50% মার্কস পাইলেই হবে না, বা শুধু কোনো রকমে একটা পাশ করলেই হবে না, বা কোনো রকম একটা নম্বর পাইলেই হবে না। আমাদেরকে এমন একটা নম্বর তুলতে হবে যাতে করে আমার চাকরিটি নিশ্চিত হয়। পাশাপাশি আমাকে ভাইবা তো আছেই, ভাইবাতেও ভালো করতে হবে। তো আজকে আমাদের যেটা টপিক সেটা হচ্ছে ঘনিয়ে আসছে প্রাইমারি নিয়োগ পরীক্ষা মাত্র 30 দিনের জন্য। আগামী 30 দিনের জন্য আপনাদেরকে আজকে একটা স্টাডি প্ল্যান দিব। এই স্টাডি প্ল্যান অনুযায়ী আপনারা নিজেকে প্রস্তুত করবেন। এর বাইরে পড়বেন না, এর বাইরে আপনারা পড়বেনই না, ঠিক আছে? এখন দেখা যাক টার্বো স্টাডি প্ল্যানে ঝড় তুলুন মেধা তালিকা। আজকে দেখবো আমরা টার্বো স্টাডি প্ল্যানটা আসলে কীরকম প্ল্যান, এবং আজকে যে প্ল্যানটি আছে এরকম প্ল্যান আপনারা কখনো পান নাই, আজকে আপনারা পেতে যাচ্ছেন। তো দেখা যাক। তো প্রাইমারি প্রথম ধাপে যারা আছেন এখানে যুক্ত, আমি একটু সময় নিচ্ছি, কেন এখানে অনেকে যুক্ত হচ্ছেন, সবাই যেন উপকৃত হতে পারে, এই জন্য আমি একটু সময় নিচ্ছি, একটু বিরক্ত হবেন আর কি, দয়া করে। হ্যাঁ, সবার কাছে অনুরোধ। প্রাইমারি প্রথম ধাপ ক্রাশ লাইভ ব্যাচ 2, এই ব্যাচে আমাদের ভর্তি চলছে, আপনারা এখানে যুক্ত হতে পারেন। পাশাপাশি আমাদের একটা ব্যাচ আছে প্রাইমারি দ্বিতীয় ধাপের জন্য, টার্গেট 80+ লাইভ ব্যাচ, যেটা মানে টার্গেট লাইভ ব্যাচ। পাশাপাশি প্রাইমারি প্রধান শিক্ষকের জন্য ক্রাশ ব্যাচ আছে, এখানে আপনারা অনায়াসে যুক্ত হতে পারেন। এই ব্যাচগুলোর মাধ্যমে যে কথাই বলুক না কেন, আসলে একটা দিক নির্দেশনা দরকার, আর দিন শেষে আমার একটা চাকরি দরকার। এই জন্য যা করণীয় এটা আমাদের আসলে করতে হবে। তো এবার দেখা যাক আমাদের আসলে প্ল্যানটা কি। এতদিন থেকে আপনারা জেনেছেন, অনেকে অনেক কথাই বলেছে, যেমন আমি নিজেও বলেছি, অনেক স্যারাই দিয়েছে, আমি নিজেও বলেছি যে আপনারা বাংলা অংশ থেকে এই টপিকগুলো পড়বেন, গণিত থেকে এই টপিকগুলো পড়বেন, ইংরেজি থেকে এই টপিকগুলো পড়বেন। কিন্তু ওই টপিকের ভিতরে অনেক আলোচনা আছে, ওই আলোচনা থেকে অ্যাকচুয়ালি বা
এক্স্যাক্টলি কোনটুকু আমাকে পড়তে হবে সেই একদম আপনাদেরকে প্রত্যেকটা টপিক থেকে ধরে ধরে আজকে দেখাই দিব যে এই টপিকের সব কিছু পড়তে হবে না, এই টপিকের এই অংশটুকু পড়তে হবে। এই জন্য অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন, এটা আপনাদের কাজে লাগবে। খেয়াল করেন বাংলা থেকে যদি আমরা দেখি অর্থাৎ বাংলায় যেহেতু প্রাইমারিতে 25 নম্বর আছে, বাংলা যেহেতু প্রাইমারিতে 25 নম্বর এবং ইংলিশে 25 নম্বর, 50 নম্বর, এটা কিন্তু বড় একটা ফ্যাক্ট। এই 25 নম্বরের মধ্যে কিভাবে আমরা 25-এ 25 তুলব, খেয়াল করেন ধ্বনি বর্ণের আলোচনা কিন্তু ব্যাপক আলোচনা, বিশাল একটা আলোচনা। এই আলোচনা থেকে আমাদের পড়বেন কোনটা, হ্রস্বস্বর পড়বেন, দীর্ঘস্বর। হ্রস্বস্বর আমি কিন্তু বললাম আপনাকে, হ্রস্বস্বর তো বুঝেন, স্বরধ্বনি আছে 11, মানে স্বরবর্ণ আছে 11টা, এর ভিতর 4টা আছে অ ই উ রি, এই যে এই 4টাকে বলা হয় হ্রস্বস্বর। তার মানে এইভাবে আমি কিন্তু দেখায় ধরে ধরে দিচ্ছি প্রত্যেকটা টপিক থেকে কিভাবে পড়বেন, কি পড়বেন, এটা আপনাদেরকে আজকে ধরিয়ে দিব, একদম হাতে ধরিয়ে দিব, ঠিক আছে। এবার দেখা যাক দীর্ঘস্বর আছে, তাহলে বাকি 7টা দীর্ঘস্বর। মৌলিক স্বর কতগুলো আছে আমরা জানি, টোটাল স্বর আছে 41টা, এর ভিতরে মৌলিক স্বর আছে কয়টি, 37টি আছে। তো মানে মৌলিক স্বরধ্বনি আছে কত, মানে মৌলিক ধ্বনি আছে কতটি, 37টি। টোটাল ধ্বনি আছে 41, তার ভিতরে মৌলিক আছে 37। এর ভিতরে যে 7টা যে মৌলিক স্বর আছে এটা আপনাকে জানতে হবে, ব্যঞ্জনগুলো জানার দরকার নেই। এরপর হচ্ছে যৌগিক স্বর আছে কয়টুগুলো, 4টা যে যৌগিক ধ্বনি আছে তার ভিতরে যৌগিক স্বর আছে 2টা, ওই ও। এই যে এটা কিভাবে ওই হলো, কিভাবে ও হলো, কোন দুইটা বর্ণের সমন্বয়, এই যে জাস্ট এতটুকু পড়া। এরপর দেখেন দ্বি-স্বরধ্বনি কোনটাকে বলা হয়, যেমন আমরা বলতে পারি যে লাউ, একটা হলো অর্ধ স্বরধ্বনি আর একটা হলো পূর্ণ স্বরধ্বনি। একটা অর্ধ স্বরধ্বনি একটা পূর্ণ স্বরধ্বনি যখন পাশাপাশি থাকে এটাকে কি বলা হয়, দ্বি-স্বরধ্বনি বলা হয়। এই যে এই টপিক জাস্ট এতটুকু আলোচনা করে রাখবেন। পূর্ণমাত্রা পড়বেন, 32টা বর্ণ আছে, এর ভিতরে 6টা স্বর, এরপর হলো 26টা ব্যঞ্জন। অর্ধমাত্রা আছে 8টা, এর ভিতরে একটা স্বর, 7টা ব্যঞ্জন। মাত্রাহীন আছে কতগুলো, 10টি আছে, এর ভিতরে 4টা স্বর, 6টা ব্যঞ্জন। এই যে বিষয়গুলো আছে। পরাশ্রয়ী ধ্বনি কতগুলো আছে আমরা জানি 3টা আছে, অনুস্বার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু, এই যে পরাশ্রয়ী যে ধ্বনিগুলো, ঠিক আছে। এরপর দেখেন যে উষ্ম ধ্বনি আছে যে 4টা, স স স হ, আমি কিন্তু সাথে সাথে বলে দিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ অবশ্যই এগুলো স্ক্রিনশট দিয়ে রাখবেন, পাশাপাশি আপনারা মনে রাখবেন যে কিভাবে কি তথ্যগুলো দিচ্ছি। এক্স্যাক্টলি যে তথ্যটা দিব এই তথ্যগুলোই আপনারা একটু দেখে যাবেন দয়া করে। এরপর দেখেন শীষ ধ্বনি আছে 2টা, স স, দন্ত স এবং তালব্য স, এই যে 2টা যে ধ্বনি আছে। অঘোষ ঘোষ যে ধ্বনিগুলো আছে, অর্থাৎ অঘোষ তো আমরা জানি বর্গের প্রথম দ্বিতীয় হচ্ছে অঘোষ, 3 4 5 বা 3 4 হচ্ছে ঘোষ। এরপর হচ্ছে অল্পপ্রাণ মহাপ্রাণ, বর্গের প্রথম এবং তৃতীয় ধ্বনিগুলো হচ্ছে কি অল্পপ্রাণ, আর দ্বিতীয় চতুর্থগুলো হচ্ছে মহাপ্রাণ, এই যেগুলো আছে। এবং যুক্তবর্ণ, যুক্তবর্ণের ক্ষেত্রে আপনারা মনে রাখবেন, যুক্তবর্ণের ক্ষেত্রে আমি যে কয়েকটা বলবো এটা একটু দেখে যাবেন, তাই না, এটা একটু দেখে যাবেন। এরপর হলো এই যে একটা বর্ণ, এই যে একটা আছে, তাই না, যেটাকে আমরা ক্ষীয় খ বলে থাকি বা যুক্ত খ বলে থাকি, এই যে ক্ষীয় খ। আরেকটা আছে এই যে এটা হয় ম। এই 4টা অবশ্যই আপনারা দেখে যাবেন, অবশ্যই দেখে যাবেন। এবং এই যে নয়ে ন যেটা আছে এবং দন্ত নয়ে ন, এই যে মাত্রা দেখে বুঝে যাবেন। এই ধরনের যে যুক্ত ব্যঞ্জনগুলো যেগুলো আছে, এই যুক্ত ব্যঞ্জনগুলো এখন পাবেন কোথায়, একটা প্রশ্ন যে এটা কোথায় পাবেন, তাই না। এটা পাবেন হচ্ছে আমাদের যে প্রাইমারি ডাইজেস্ট প্লাস বই আছে, অথবা আপনারা যারা এখানে ভর্তিকৃত আছেন বা ভর্তি হবেন বা ভর্তি আছেন তারা লেকচার শিটে এগুলো পেয়ে যাবেন, একদম বাছাই করে দেওয়া আছে সুন্দর করে। তাহলে ধ্বনি বর্ণ থেকে এক্স্যাক্টলি এই তথ্যগুলো পড়বেন, এর বাইরে পড়ার দরকার নেই। এর বাইরে কিন্তু অনেক তথ্য আছে, যেমন আপনারা যা তারণজাত বর্ণ আছে, কম্পনজাত বর্ণ আছে, পার্শ্বিক বর্ণ আছে, এই ধরনের অনেক মানে ধ্বনি আছে, অনেক ধরনের কিন্তু আরও আলোচনা আছে। এর ভিতর থেকে বাছাই করা এই কয়েকটা আলোচনা আপনারা পড়বেন। আর এগুলো কিন্তু আমি বিগত সালের প্রশ্নগুলো দেখেছি এবং বর্তমান প্রশ্ন যে প্যাটার্ন, এই সব কিছু মিলিয়ে কিন্তু এগুলো বের করে আনা হয়েছে, একদম একদম ভিতর থেকে একদম এগুলো বের করে আনা হয়েছে। এরপর দেখেন বানান শুদ্ধি, বানান শুদ্ধির ক্ষেত্রে আপনারা কোন টপিকটা অবশ্যই দেখবেন, সেটা হচ্ছে নত্যবিধান সত্যবিধানটা দেখবেন। কারণ বানান শুদ্ধিতে আপনাদের নত্যবিধান সত্যবিধান এটা হলো এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, এই জন্য বানান শুদ্ধির ক্ষেত্রে নত্যবিধান সত্যবিধান টপিকটাই আপনারা শুধু দেখে যাবেন। এরপর দেখা যাক বাক্য শুদ্ধির ক্ষেত্রে আপনারা কি কি দেখবেন। দেখেন বাক্য শুদ্ধি কিন্তু একটা বড় একটা টপিক। এখন বাক্য শুদ্ধি করতে গেলে কিন্তু অনেক কিছু বিবেচনা করে বাক্যটা শুদ্ধ নাকি অশুদ্ধ এটা বের করতে হয়, কিন্তু এর ভিতরে বাক্য শুদ্ধির কিন্তু নিয়ম আছে অনেকগুলো, 30 40 50 60টা নিয়ম আছে। এর ভিতর থেকে বাছাই করা যে নিয়ম যেগুলো সাধারণত প্রাইমারি পরীক্ষায় আসবে এবং বর্তমান চাকরির যে ট্রেন্ড চলতেছে, চাকরি পরীক্ষার যে ট্রেন্ড, এই ট্রেন্ড অনুযায়ী যেটা আসবে আর কি। এর মধ্যে দীর্ঘইকারের ব্যবহারটা দেখবে যে কোথায় দীর্ঘইকার হয়, কোথায় হ্রস্বইকার হয়। তারপরে এই যে এস্ক এবং এস্ক, যে দন্ত শয়ের সাথে ক হয় পরিষ্কার, আর একটা হলো পুরস্কার, অপরিষ্কার, তিরস্কার, এই যে দেখেন। আরেকটা হচ্ছে মূর্ধন্য শয় ক। তারপর হচ্ছে লিঙ্গ ঘটিত যেটা, তাই না, এই যে লিঙ্গ ঘটিত যে বিষয়গুলো আছে,
যেমন আমরা অনেক সময় বলি সুন্দরকে সুন্দরী বলি, পাগলকে পাগলি বলি, এই যে এখানে যে আমরা ভুল প্রয়োগ করলাম, হ্যাঁ, এটা একটু দেখবেন। লিঙ্গ ঘটিত যে বিষয়গুলো আছে, এরপর হচ্ছে বচন ঘটিত কিছু সমস্যা হতে পারে, যেমন সকল শিক্ষকগণ। তো সকল শিক্ষকগণ তো হয় না, হয় বলবেন সকল শিক্ষক, না হলে বলবেন শিক্ষকগণ। এই যে একটা যে বিষয় আছে, এটা একটু ভালো করে দেখবেন। এরপর হলো দেখেন গুরুচণ্ডালী দোষ, বাংলার সাথে তৎসমের যদি মিশ্রণ, যেমন সব পোড়া, মরা দাহ, বলে না যে মরা পোড়া, শবদাহ, এই যে টপিক যেটা আছে, এটা একটু ভালো করে দেখে যাবেন। আমি এক্স্যাক্টলি যেটা বলতেছি, কি কি সমস্যা, কখন কি হয়, কখন কি হয়। আমরা জানি যে প্রশ্ন করার ক্ষেত্রে যদি কিটা বাক্যের শুরুতে আসে, যেমন কি তোমার নাম, তখন কি দীর্ঘইকার হয়। আর যদি বলি তোমার নাম কি, সেখানে আবার কি যদি মাঝে বা শেষে আসে, সেখানে হ্রস্বইকার হয়। আবার কি, এই যে ব্যবহারগুলো একটু দেখে যাবেন। বিশেষ্য বিশেষণ সমস্যা, বিশেষ্য বিশেষণ সমস্যা, যেমন আজকে ব্যাংকে একটা পরীক্ষা আসছিল, নিচের কোনটি বিশেষ্য পদ, বা এরকম আসছিল যে কাজ শব্দটা কোন ধরনের শব্দ, এটা বিশেষ্য বিশেষণ অব্যয় নাকি ক্রিয়া। এই যে দেখেন বিশেষ্য বিশেষণ সমস্যাটা আসে। আবার দিয়ে দিবে যে সৌন্দর্য, আজকেও একটা পরীক্ষা এসেছিল, সৌন্দর্য এটা কি বিশেষ্য পদ নাকি বিশেষণ পদ। এই যে সমস্যাগুলো আছে, এগুলো একটু দেখে যাবেন। এরপর দেখেন আকাঙ্ক্ষা দেখতে হবে, তাই না, একটা বাক্যের আকাঙ্ক্ষা ঠিক আছে কিনা, শুদ্ধ বাক্যের ক্ষেত্রে আকাঙ্ক্ষাটা একটু এক লাইনে দেখে যাবেন। এরপর দেখেন আসক্তিটা দেখে যাবেন, মানে একটা পদের পর আরেকটা পদ সুন্দর করে সাজানো আছে কিনা, এটা একটু ভালো করে দেখে যাবেন। পাশাপাশি যোগ্যতার ক্ষেত্রে তো অনেক কিছু বিষয় আছে, সেখানে গুরুচণ্ডালী দোষ যদি থাকে যোগ্যতা হারায়, বাহুল্য দোষ আছে, অপপ্রয়োগ আছে, বিভিন্ন ধরনের যে বিষয়গুলো আছে, লিঙ্গ ঘটিত, বচন ঘটিত, অর্থজনিত কারণে বিভিন্ন ধরনের সমস্যাগুলো আছে। তো এইগুলো একটু দেখে যাবেন বাক্য শুদ্ধির ক্ষেত্রে। ধ্বনি পরিবর্তন, আপনারা বিগত বছরের প্রশ্নগুলো যদি দেখেন এবং বর্তমান যে চাকরি পরীক্ষার যে ট্রেন্ড যেটা হচ্ছে, ঠিক আছে, এখানে যে ট্রেন্ড যেভাবে চলতেছে, এই ট্রেন্ড অনুযায়ী দেখেন স্বরাগমটা আপনাদের পড়তে হবে। স্বরাগম, আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম, এই যে স্বরাগমটা পড়তে হবে। অপিনিহিতিটা খুব সুন্দর করে পড়বেন, এবং ডিফারেন্ট টাইপের কিছু অপিনিহিতি আছে, বাক্য থেকে বাক্য, সত্য থেকে সত্য, এই যে বিষয়গুলো আছে, এটা একটু ভালো করে দেখবেন। স্বরসঙ্গতির নিয়ম দেখবেন, স্বরসঙ্গতি ক্ষেত্রে আছে প্রগত, পরাগত, মধ্যগত এবং অনন্য, এই চারটা কিভাবে হয়েছে এটা একটু ভালো করে দেখবেন। ধ্বনি বিপর্যয়টা দেখবেন, তাই না, রিক্সা থেকে রিস্কা, বাক্স থেকে বাস্ক, এই যে একটা যে বিষয়, এটা একটু ভালো করে দেখবেন। আর বিষমী ভবনটা দেখবেন, প্রগত, পরাগত এবং আরেকটা হলো কি বিষমী ভবন, তাই না, সরি বিষমী ভবন, যেটা কি বিষমী ভবন তো আরেকটা, বিষমী ভবন যেটা, এই বিষমী ভবনটা একটু ভালো করে আপনারা দেখবেন। তো আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন। তাহলে ধ্বনি পরিবর্তন জাস্ট এই কয়েকটা দেখবেন, এর বাইরে দেখার দরকার নেই, এর বাইরে আপনাদের দেখার দরকার নাই। একদম আপনাদেরকে প্রত্যেকটা টপিক থেকে ধরে ধরে কিন্তু আমি বের করে দিচ্ছি কি পড়বেন। এক কথায় প্রকাশ দেখেন, এক কথায় প্রকাশ তো অনেক আছে, এর ভিতর থেকে আপনি পড়বেন কোনগুলো। দেখেন নারী সংক্রান্ত যেগুলো আছে, তাই না, যেমন যে নারীর স্বামী মারা গিয়েছে, যে নারীর কি হয়েছে, সন্তান মারা গেছে, এই যে নারী সংক্রান্ত যেগুলো আছে, যে নারীর হাসি সুন্দর, তাই না, যে নারীর স্বামী বিদেশ থাকে, এই যে একটা বিষয় আছে। এবং ইচ্ছা সংক্রান্ত, পান করার ইচ্ছা, দেখার ইচ্ছা, পড়ার ইচ্ছা, এই যে বিভিন্ন ধরনের ইচ্ছা সংক্রান্ত যে টপিকগুলো আছে, এগুলো একটু দেখবেন। চোখ সংক্রান্ত আছে, যেমন অক্ষির সমীপে, অক্ষির অগোচরে, এই যে চোখ সংক্রান্ত যে এক কথা প্রকাশগুলো আছে, এটা একটু ভালো করে দেখবেন। জয়ন্তী সম্পর্কে যেটা আছে, তাই না, 60 বছরের প্রতি উপলক্ষে, 75 বছরের প্রতীকে কি বলা হয়, এই যে জয়ন্তী সম্পর্কিত যেগুলো আছে। ডাক সম্পর্কিত যেমন হরিণের ডাক, বাঘের ডাক, তারপর হচ্ছে কি ময়ূরের ডাক, এই যে ডাক সংক্রান্ত যে বিষয়গুলো, এগুলো একটু ভালো করে দেখবেন। পাশাপাশি ধ্বনি আছে না, যেমন আমরা বলি নুপুরের ধ্বনি, অলংকারের ধ্বনি, এই যে ধ্বনি সংক্রান্ত যেগুলো আছে, এই কয়েকটা ভালো করে আপনারা দেখে যাবেন। এরপর দেখেন শাবক আছে, তাই না, এই যে শাবক সংক্রান্ত 2-4টা আছে, এই যে শাবক, বেশি না কিন্তু, শাবক দিয়ে 3-4টা আছে, এই 3-4টা আপনারা একটু ভালো করে দেখে যাবেন। ব্যক্তি সম্পর্কিত আছে, ব্যক্তি আছে না, ব্যক্তি সম্পর্কিত আছে, এই ব্যক্তি সম্পর্কিত যেগুলো আছে, এটা একটু ভালো করে আপনারা দেখবেন। আরেকটা হলো যোগ্য, ক্ষমা করার যোগ্য, পান করার যোগ্য, তাই না, গ্রহণ করার যোগ্য, এই যে যোগ্য সম্পর্কিত। কারণ আমি দেখেছি বিগত প্রাইমারি পরীক্ষাগুলোতে এই কয়েকটা টপিকের বাইরে কখনো প্রশ্ন আসেনি, যার কারণে এবং বর্তমান যে চাকরি পরীক্ষাগুলো হচ্ছে, এই বর্তমান চাকরি পরীক্ষাগুলোতে দেখা যাচ্ছে যে এই টপিক থেকেই মূলত যদি এক কথা প্রকাশ আসে বা বাক্য সংকোচন আসে, তাহলে এই টপিকের ভিতর থেকেই আসে, ঠিক আছে। তো এই জন্য অবশ্যই আপনারা শেয়ার দিয়ে, আপনাদেরকে কেন বলতেছি এটা আপনাদের কাজে লাগবে। দেখেন আপনারা আজকে এমন কিছু জিনিস পাবেন, সত্যি এটা আপনাদের প্রিপারেশনের ক্ষেত্রে একদম বাছাই করা। আপনারা যদি আগামী একটা মাস কিভাবে প্রিপারেশন নেবেন, কোন টপিক থেকে এক্স্যাক্টলি কতটুকু পড়বেন, সেটাই আপনারা একটু দেখবেন। আচ্ছা, এই যে আপনাদেরকে যে এই টপিকগুলো যে বের করে দিচ্ছে, এটা আপনাদের কেমন লাগতেছে একটু বলবেন।
এটা আপনাদের সবার কাছে কেমন লাগছে? আপনারা কি উপকৃত হবেন নাকি কার কাছে কি মনে হচ্ছে একটু কমেন্টস করবেন দেখি। এরপর দেখেন বাগধারা এবং প্রবাদ, মজার একটা টপিক দেখেন, বাগধারা প্রবাদ, এটাও আমি বাছাই করে দিয়েছি কোন কোন বাগধারাগুলো পড়বেন। দেখেন অ থেকে রি পর্যন্ত যে স্বরধ্বনি যেগুলো আছে, স্বরেয় থেকে রি পর্যন্ত যে 11টা যে স্বরবর্ণ আছে, এই 11টা স্বরবর্ণ দিয়ে যে বাগধারাগুলো আছে এগুলা ভালো করে দেখবেন, এগুলো খুবই যত্নের সাথে দেখবেন আপনারা। এরপর হচ্ছে ক দিয়ে বেশ কিছু আছে, দ দিয়ে আছে, ব দিয়ে আছে, ভ, ম, এরপর হচ্ছে র, ববিন্দু র, দন্ত স এবং তালব্য স, এই কয়েকটা বর্ণ দিয়ে যে কয়েকটা বাগধারা আছে, এই বাগধারা কয়েকটা একটু ভালো করে দেখবেন দয়া করে। আপনাদের কাছে আমি জোরহাত করে বলি, রিকোয়েস্ট করে বলি, ঠিক আছে? আপনি নিজেই বাসায় প্রিপারেশন নেন, কোথাও যাওয়ার দরকার নেই বা আমাদের কাছে আসার দরকার নেই, আপনি নিজেই বাসায় প্রস্তুতি নেন, যে কোনো বই থেকে নেন, দয়া করে এটা একটু দেখে যাবেন এবং ইনশাল্লাহ কমন পাবেন। ইনশাল্লাহ আপনারা কমন পাবেন এবং বিগত সালের প্রশ্নগুলো যদি আপনারা একটু দেখেন, দেখবেন এই কয়েকটা অক্ষরের ভিতরে ঘুরে ফিরে আসছে, এই কয়েকটা অক্ষরের ভিতরেই ঘুরে ফিরে এসেছে। এরপর দেখেন ভিন্ন শব্দযোগে লিঙ্গ প্রকরণ পড়বেন। লিঙ্গে তো অনেকগুলো আছে, যেমন ইকার যুক্ত করে স্ত্রীলিঙ্গ করা হয়, আকার যুক্ত করে, তারপরে এই নিয়ম সেই নিয়ম, তারপর হচ্ছে শেষে যদি বি থাকে সেটা বিন হয়ে যায়, তাই না? তারপর হলো এই যে নিয়মগুলো আছে, এত নিয়ম পড়ার দরকার নেই ভাই, এখান থেকে পড়বেন শুধু ভিন্ন শব্দযোগে যে স্ত্রীলিঙ্গ করা যায়। যেমন দেখেন বাদশা, বাদশার স্ত্রীবাচক শব্দ কি? বেগম, ভিন্ন শব্দযোগে কিন্তু হয়েছে। এই যে এই রুলসটা কিন্তু আপনাদেরকে ভালো করে দেখতে হবে। আর একাধিক স্ত্রীবাচক শব্দ যেগুলো আছে, যেমন দেখেন নাতির একাধিক স্ত্রীবাচক শব্দ আছে, নাতনি আছে বা নাতিন আছে, আবার কি নাত বউ আছে, তার মানে দেখেন একাধিক স্ত্রীবাচক শব্দ আছে, এটা আপনাদের কিন্তু পরীক্ষা খুব আসে। এরপর দেখা যায়, এরপর দেখেন যে নিত্য পুরুষ এবং নিত্য স্ত্রীবাচক শব্দ, নিত্য পুরুষ এবং নিত্য স্ত্রীবাচক শব্দ যেগুলো আছে, তাই না? যেমন সধবা, বিধবা, সতীন, কুলোটা, তারপর হচ্ছে কি অসূর্য স্পর্শা, অরক্ষণীয়া, শাকচুন্নি, ডাইনি, পেতনি, এগুলো হচ্ছে কি সুন্দর, এইগুলো হচ্ছে কি নিত্য স্ত্রীবাচক শব্দ। আর পুরুষবাচক শব্দ আছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কৃতদার, অকৃতদার, সেনাপতি, সভাপতি, জামাতা, ঢাকি, এই যে যেগুলো আছে এগুলো হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ। তাহলে এটা একটু ভালো করে দেখবেন, এটা শুধু আপনারা জাস্ট দেখে যাবেন এবং আপনারা বিগত সালের প্রশ্নগুলো একটু যদি ঘাটাঘাটি করেন, দেখবেন এই যে নিয়মগুলোর ভিতর থেকে আপনাদের মূলত আসে। সমাস কোনটা পড়বেন? সমাস দেখলে তো আমাদের জ্বর আসে, তাই না? সমাস কোনটা পড়বেন? আপনারা রিসেন্ট পরীক্ষার প্রশ্নগুলো যদি একটু চর্চা করেন এবং বিগত সালের প্রাইমারি প্রশ্নগুলো যদি একটু চর্চা করেন, তাই না? বুঝতে পারছি না যে এত অল্প সময় কীভাবে, এই জন্য তো কমাই দিয়েছি, এই জন্যই আপনাদের কিন্তু টপিকগুলো কমাই দিয়েছি, তাই না? এই জন্যই আপনাদের টপিকগুলো একটু কমিয়ে দিয়েছি। দেখেন দ্বন্দ্ব সমাস পড়বেন, পুরোটা পড়ার দরকার নেই, দ্বন্দ্ব শুধু 3টা পড়বেন, একশেষ দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব। কর্মধারা থেকে পড়বেন 3টা, মধ্যপদ, লোপী, উপমান, উপমিত। তৎপুরুষ সমাস থেকে পড়বেন 3টা, অলুক তৎপুরুষ, উপপদ আর কি নও তৎপুরুষ। দ্বিগুটা একটু দেখবেন। আর বহুব্রীহি থেকে 2টা পড়বেন, সংখ্যাবাচক 3টা, ব্যতিহার আর অলুক বহুব্রীহি। আর এদিকে নিত্য সমাস পড়বেন, এদিকে নিত্য সমাসটা পড়বেন। একদম এখানে যে কয়েকটি আপনাদেরকে দেয়া হয়েছে ঠিক এক্স্যাক্টলি এই কয়েকটাই আপনারা ভালো করে পড়বেন, এর বাইরে পড়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? এরপর দেখা যাক, এরপর দেখেন সন্ধি। সন্ধি থেকে কি পড়বেন? সন্ধি তো অনেক নিয়ম আছে, স্বরসন্ধিরই তো নিয়ম আছে প্রায় 40 থেকে 50, এতগুলো নিয়ম আপনাদের পড়ার দরকার নেই। স্বরসন্ধি থেকে যেটা পড়বেন, জ ফলার যে নিয়মটা আছে, ইতি যোগ আদি ইত্যাদি, তাই না? ইতি যোগ আদি ইত্যাদি, ওই যে ই এবং রস্বই বা দীর্ঘের পর যদি সরেয়া বা সরেয়া থাকে তাহলে 2টা মিলে জ ফলা হয়, তো এটা নিয়মটা পড়বেন। ব ফলার একটা নিয়ম আছে, ব ফলা, অন্বেষণ, অনুযোগ এষণ, তাই না? অন্বেষণ, পশ্চাচার, পশু যোগ আচার, এই যে ব ফলার যে নিয়মটা আছে। একারের একটা নিয়ম আছে, ওই যে নয়ন, নে যোগ অন, আমরা বলি না যে নয়ন, এই যে নে যোগ অন, তাই না? নে যোগ অন, এই যে এই কারের নিয়মটা, ওই কারের নিয়মটা পড়বেন। গায়ক, গই যোগ অক, গায়ক, ওই কারের নিয়মটা পড়বেন। আর নিপাতনে স্বরসন্ধি পড়বেন, নিপাতনে স্বরসন্ধি, নিপাতনে সিদ্ধ যে স্বরসন্ধি আছে এই টপিকটা একটু ভালো করে দেখবেন। ব্যঞ্জন সন্ধি দেখবেন, ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে দেখবেন অনুসারী নিয়মটা, মানে কি ওই যে সংলাপ, সমযোগ লাভ, সংলাপ, এই যে অনুসারের পরিবর্তে কি হয়? ম হয়, যেটা দ্বিত্ব ব্যঞ্জন যদি থাকে, দ্বিত্ব ব্যঞ্জনের নিয়মটা পড়বেন। যেমন দেখেন উজ্জ্বল, এই যে উজ্জ্বল, তাহলে দ্বিত্ব ব্যঞ্জন হয়েছে, তাহলে কি হয়? এই যে উজ, তারপর কি হয়ে যাচ্ছে? জল, তাহলে প্রথম যেটা বর্ণ আছে এটার পরিবর্তে আমরা খণ্ড ত বা দ ব্যবহার করি, যেটা এই দ্বিত্ব ব্যঞ্জনের যে নিয়ম যেটি আছে এটা একটু ভালো করে আপনারা দেখবেন। আর হলো নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। আপনারা সন্ধি অন্য নিয়ম পড়েন বা না পড়েন, নিপাতন নিয়মটা আপনাদের পড়তে হবে, কারণ এটাতেই সবাই দুর্বল, তাই না? এটাতেই হলো কি সবাই
দুর্বল। তো আজকে আমরা চেষ্টা করব আপনাদেরকে, আজকে আমি দেখা যাক, আমি প্রত্যেকটা সাবজেক্ট থেকে আপনাদেরকে দেওয়ার মানে এইভাবে সাজিয়ে নিয়ে এসেছি, আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা সাবজেক্টই আপনারা পেয়ে যাবেন, আজ হোক বা কাল হোক আপনারা পেয়ে যাবেন, ধারাবাহিকভাবে পাবেন। এরপর কিন্তু ইংরেজি আছে, এরপর কিন্তু বাংলার পরে আবার ইংরেজি যে সাবজেক্ট আছে, ইংরেজি থেকেও আপনাদেরকে একদম বাছাই করে দেওয়া আছে যে এক্স্যাক্টলি কোনটা কোনটা আপনারা পড়বেন। দেখেন বিসর্গ সন্ধিটা পড়বেন, বিসর্গ সন্ধির তো একটাই নিয়ম, তাই না? ওই যে একটা নিয়ম যেটা আছে বিসর্গ, এটা আর নিপাতনে সিদ্ধ যে বিসর্গ সন্ধি আছে, তাই না? অতঃপর, নিরাকার, বাচস্পদ, তাই না? এই যে হরিশ্চন্দ্র, তাই না? এই যে বিষয়গুলো যেগুলো আছে, মনক্ষুণ্ণ, এই শব্দগুলো হচ্ছে কি নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি। এইটা একটু ভালো করে দেখবেন। তাহলে এই কয়েকটা নিয়ম, এর বাইরে আপনাদের যাওয়ার কোনো প্রয়োজন নাই, এর বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। উপসর্গ অনুসর্গ কি করবেন? উপসর্গ পড়বেন আপনারা, শুধু তৎসমটা পড়বেন আর বাংলা উপসর্গ। বাংলা উপসর্গ যে 21টা আছে আর তৎসম উপসর্গ যে 20টা আছে, তাই না? এবার দেখেন এরপর দেখেন ফার্সি উপসর্গ আছে। ফার্সি উপসর্গগুলো খুব বেশি আসে, তাই না? বর, বদ, কম, বেশ, এই যে বর বদকে কম বেশ ফি দেওয়ার দরকার নেই, এই যে দরকার, তাই না? বর, বদ, কম, কম, তারপর হচ্ছে দরকার, ফি, এই যে যেগুলো আছে এগুলো আপনারা একটু দেখবেন। আর অনুসর্গ কয়টা দেখবেন? অনুসর্গ আমি একদম আপনাদেরকে দাগাই দিয়েছি, এই কয়েকটা অনুসর্গ, মানে এইগুলো যদি বাক্যের ভিতর থাকে, কোনো বাক্যের ভিতরে যদি এই অব্যয়গুলো থাকে, আপনাকে যদি প্রশ্ন করে এই শব্দগুলো কি, হ্যাঁ এগুলো কিন্তু অব্যয় হয়, আবার এগুলো অনুসর্গও হয়। তো এই জন্য মনে রাখবেন যে এগুলো যদি অনুসর্গের দিক থেকে প্রশ্ন করে তাহলে এই শব্দগুলো কিন্তু অনুসর্গ, ঠিক এক্স্যাক্টলি, মানে এই কয়েকটা অনুসর্গ আপনারা জাস্ট মনে রাখবেন যে এগুলো কোনো বাক্যের ভিতর থাকে এবং অনুসর্গ থেকে যদি প্রশ্ন করে তাহলে অনুসর্গ, এটা উত্তর করব কি অনুসর্গ। এরপর দেখা যাক, এরপর যদি আমরা দেখি কারক এবং বিভক্তিটা দেখেন, কারক এবং বিভক্তি। কারক বিভক্তি দেখেন, কারক বিভক্তি নিয়ে একটু ঝামেলা আছে। কারক কোনটা কোনটা পড়বো? 6টা কারক আছে, সবগুলো কি পড়বো? না, সবগুলো পড়ার দরকার নেই। আপনারা দেখবেন কর্মকারকটা দেখবেন, সম্প্রদান দেখবেন, অপাদান দেখবেন, আর অধিকরণ কারকের একটা প্রকার দেখবেন, সেটা হচ্ছে ঐকদেশিক অধিকরণ, তাই না? ঐকদেশিক অধিকরণ কারক, যেমন পুকুরে মাছ আছে, আবার কি আছে? পুকুরে পানি আছে। পুকুরে পানি আছে, এটা হলো কি? পুকুরে পানি আছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কি? অধিকরণ কারক। এই যে পুকুর, এটা অধিকরণ। যখন বলবো যে পুকুরে মাছ আছে, তো মাছ তো পুরো পুকুর জুড়ে থাকে না, কিছু অংশে, কিছু নির্দিষ্ট অংশে থাকে, তাহলে এটা হচ্ছে ঐকদেশিক অধিকরণ কারক। তো এটা আপনাদেরকে একটু ভালো করে পড়তে হবে। তাহলে কর্ম, সম্প্রদান এবং অপাদান আর ঐকদেশিক, এই তিনটা আপনারা একটু ভালো করে দেখবেন। সমার্থক শব্দ কোনগুলো পড়বেন? বিগত প্রাইমারিতে এই কয়েকটার বাইরে আসেনি, ঠিক আছে? দেখেন আগুন, সমার্থক শব্দ, আগুনের যে সমার্থক শব্দগুলো আছে, অগ্নি, তাই না? বন্যী, হুতাশুন, এগুলো। আকাশের সমর্থক যেগুলো আছে, অন্ধকারের সমর্থক সূর্য, চাঁদ, স্ত্রী, কন্যা এবং ঢেউ, এই কয়েকটা সমর্থক শব্দ শুধু পড়বেন, বাকিগুলো দরকার নেই। আগামী জানুয়ারিতে যদি পরীক্ষা হয়, শেষ মুহূর্তে গিয়ে আপনাকে এই বাকি যে এখনো যে 25 মানে 30 দিন বা 1 মাসের মতো যে সময়টা আছে, এই সময়টা আসলে এইভাবে পড়লে হবে না, আপনাকে একটু কৌশলী হইতে হবে। অন্ততপক্ষে চাকরি পাইতে গেলে তো 90 পাওয়ার দরকার নেই, অন্তত যেন 80+ থাকে, মানে অন্তত যেন 70-র উপরে থাকে বা 75-এর উপরে যেন আপনার নাম্বারটা থাকে, তাই না? 75 থেকে 80 পাইলেই তো আপনার যথেষ্ট। এই 75 থেকে 80 পাওয়ার জন্য যে টপিকগুলো আপনাদের জানতে হবে সেগুলোই আমি আপনাদেরকে দিচ্ছি। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন এরপর দেখেন, আজকে কিন্তু ইংরেজিটাও আপনারা পাবেন, ধারাবাহিকভাবে চলে আসবে। প্রতিশব্দ কোনগুলো পড়বেন? এই যে অনেকেই বলেন যে প্রতিশব্দ বইগুলোতে অনেক দেওয়া আছে, এই প্রতিশব্দগুলো আমি কোত্থেকে পড়বো? আমি প্রতিশব্দগুলো আপনাদেরকে একদম গবেষণা করে বের করে দিয়েছি যে কোন কোন প্রতিশব্দগুলো পড়বেন। দেখবেন স্বরে ও দিয়ে যে প্রতিশব্দ যে শব্দগুলো আছে, প্রতিশব্দ যেমন আছে অনুপম, এরকম আছে না যে অনুপমের প্রতিশব্দ কি? স্বরেও দিয়ে যে শব্দগুলো আছে বইয়ের ভিতর দেখবেন রস্বই দিয়ে আছে, দীর্ঘও দিয়ে আছে, ক, ব, দন্ত স, এই কয়েকটা বর্ণ দিয়ে যে শব্দগুলো হয় প্রতিশব্দ, আপনাদের বইয়ের ভিতর আছে, যে কোনো বইয়ের ভিতরেই আছে। এই কয়েকটা বর্ণের যে প্রতিশব্দগুলো আছে, এটা ভালো করে আপনাদেরকে দেখতে হবে। চমৎকার, কারণ এগুলো কিন্তু আপনারা কমন পাবেন, ঠিক আছে? এইগুলো বের করতে আমার মানে ঘাম ছুটে গেছে, কিন্তু এগুলো কয়েকদিন ধরে এগুলো নিয়ে আমি কাজ করতেছিলাম আপনাদের জন্য, যেহেতু জানুয়ারিতে যদি পরীক্ষা হয়ে যায়, আমি বলতেছি না যে জানুয়ারিতেই পরীক্ষা হবে, এই গ্যারান্টি আমি দিচ্ছি না। যদি হয় তখন তো বিপদে পড়ে যেতে হবে, যদি না হয় তাহলে ভালো কথা, যদি না হয়, হ্যাঁ সাহিত্যের উপর টিপস দিব, সাহিত্যের জন্য তো আরও চমৎকার আছে, মানে সামনে আরও চমৎকার জিনিস আছে আপনাদের জন্য। দেখেন
তাহলে যদি জানুয়ারিতে হয় তখন আপনারা তো বিপদে পড়ে যাবেন, তাই না? তো আপনারা যেন বিপদে পড়তে না পড়েন, অন্তত যেন চাকরিটা নিশ্চিত করতে পারেন, এই জন্যই মূলত আপনাদের জন্য এই টপিকসগুলো। বিপরীতার্থক শব্দ কোনগুলো পড়বেন? স্বরেয়, রস্বই, এখানে কিছু বেড়ে গেছে দেখেন, রস্যও এসেছে, দীর্ঘ ক, ব, দন্তস্ব এবং তালব্য স, এই কয়েকটা বর্ণ দিয়ে যে শব্দগুলো হয়, এই শব্দগুলোরই বিপরীতার্থক শব্দ পরীক্ষা তুলনামূলক বেশি আসে। আপনি একটু মিলিয়ে দেখেন, ঠিক আছে? বিপরীতার্থক শব্দগুলো বেশি আসে। আপনি যে কোনো চাকরি পরীক্ষার একটা প্রশ্ন নেবেন, 11-20 হোক, বিসিএস হোক, প্রাইমারি হোক, যে কোনো একটা চাকরি পরীক্ষা, দেখবেন এখানে যে বিপরীতার্থক শব্দগুলো আসছে, সবগুলো শব্দ শুরুতে দেখবেন এই কয়েকটা বর্ণের সংখ্যাগুলোই বেশি, মানে এই কয়েকটা বর্ণই বেশি থাকে। শব্দের শ্রেণী বিভাগ এবং বিভিন্ন প্রকার শব্দ, এই যে শব্দের যে শ্রেণী বিভাগ, তাহলে শব্দের তো অনেক শ্রেণী বিভাগ আছে, আরবি, ফার্সি, উর্দু, তারপরে হিন্দি, পর্তুগিজ, মালয়, তামিল, এতগুলো শব্দ থেকে আসলে কি পড়বো বলেন? আচ্ছা, হেডমাস্টারের এক্সাম কি ডিসেম্বর মাসে হবে? হেডমাস্টারের এক্সাম ডিসেম্বর মাসে হবে কি না এখনো এটা জানা যায়নি, বা এই সম্পর্কে পিএসসি এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি। তবে ডিপিই যেটা বলেছিল 2-3 তারিখ হওয়ার জন্য তারা মানে একটা প্রজ্ঞাপন দিয়েছিল, কিন্তু এটা আসলে সিট প্ল্যানের জন্য, কিন্তু তারা বলে নাই যে 2-3 তারিখ হবে। তবে যদি হয়ে যায়, তাই না, যদি হয়ে যায়। এবার দেখেন শব্দের শ্রেণী বিভাগে বিভিন্ন ধরনের শব্দ আপনারা পড়বেন, শুধু তৎসমটা পড়বেন, অর্ধ তৎসম, দেশি শব্দ পড়বেন, আরবি পড়বেন, ফার্সি, পর্তুগিজ শব্দ পড়বেন, গ্রিক শব্দ, তুর্কি শব্দ, চীনা, জাপানিজ, আর মৌলিক শব্দ পড়বেন, রুড়ি পড়বেন, আর যোগরূঢ় শব্দগুলো পড়বেন। যোগরূঢ় শব্দ তো অল্প কয়েকটা আছে, তাই না, যে রাজপুত, সরোজ, মহাযাত্রা, তাই না, জলধি, পঙ্কজ, তুরঙ্গম, এই কয়েকটা হলো যোগরূঢ় শব্দ। আর রুড়ি শব্দগুলো তো আপনারা রুড়ি শব্দ এরকম কয়েকটা আছে বাছাই করা, এরকম করে পড়লেই আপনাদের হয়ে যাবে। এরপর দেখা যাক, আচ্ছা প্রশ্ন যেভাবে ফাঁস হয়ে যায় প্রশ্ন ফাঁস না, এটা নিয়ে খুব টেনশন। এবার দেখা যাক বিরাম বা জ্যোতিচিহ্ন, এই যে জ্যোতিচিহ্ন তো 12টা জ্যোতিচিহ্ন আছে, তাই না? এখন দেখেন দারোগা শব্দটি কোন ভাষার শব্দ? দারোগা শব্দটি আজকেও বাংলাদেশ ব্যাংকের একটা পরীক্ষা হলো, সিনিয়র অফিসার এখানে আসিছিল। দারোগা শব্দটি কোন শব্দ? এখানে কিন্তু ফার্সি আবার অপশনে ছিল না, এখানে তুর্কি ছিল। এখন কথা হচ্ছে দারোগা শব্দটার সাম্প্রতিক সময়ে যেটা আপডেট তথ্য পাওয়া যায়, এটা ফার্সি ভাষার শব্দ বলে জানা যায়। তবে এটা যদি ফার্সি না থাকে তাহলে তুর্কি দিবেন, তুর্কি না থাকলে ফার্সি দিবেন, ঠিক আছে? তবে সাম্প্রতিক সময়ে যে আপডেট যে তথ্যটা পাওয়া গেছে, দারোগা শব্দটা ফার্সি ভাষার শব্দ। তবে আমরা এতদিন ধরে জানতাম যে এটা তুর্কি, তবে এটা আপডেট তথ্য হচ্ছে কি দারোগা ফার্সি ভাষার শব্দ। এরপর দেখেন, আচ্ছা মনে থাকছে না করণীয় কি? এই যে যারা সদ্য অনার্স পাস করেছেন তাদের জন্য কিছু টিপস আছে। তো বিরাম চিহ্ন থেকে 4টা পড়বেন, শুধু কি পড়বেন? কমা পড়বেন, সেমিকোলন, হাইফেন, কোলন ড্যাশ। আজকে বাসায় যাবেন, বিগত সালের প্রাইমারি প্রশ্নগুলো সবগুলো প্রশ্ন নিয়ে বসবেন, বসে দেখবেন এই 4টার বাইরে প্রাইমারিতে কোনো প্রশ্ন আসছে নাকি, ঠিক আছে? একটু ভালো করে আপনারা দেখবেন, এবং যত পরীক্ষা হয় দেখবেন এইগুলো থেকে বেশি আসে। প্রকৃতি প্রত্যয় থেকে কি পড়বেন? প্রকৃতি প্রত্যয় তো অনেকগুলো আছে, বাংলা কৃত আছে, সংস্কৃত কৃত, আবার বাংলা তদ্ধিত, সংস্কৃত তদ্ধিত, বিদেশি তদ্ধিত। এই শুধু পড়বেন আপনারা সংস্কৃত কৃত যে কয়েকটা আছে, আর সংস্কৃত বাংলা প্রত্যয় যে কয়েকটা আছে। সংস্কৃত কৃত প্রত্যয়, আর একটা হলো বাংলা তদ্ধিত, তাই না, সংস্কৃত বাংলা তদ্ধিত। যেটা সংস্কৃত, একটা হলো কি সংস্কৃত কৃত, আর একটা হলো সংস্কৃত বাংলা, মনে রাখবেন। একটা হলো কি সংস্কৃত কৃত প্রত্যয়, আর একটা হলো সংস্কৃত বাংলা তদ্ধিত প্রত্যয়, বাংলা তদ্ধিত যেটা আর কি, বাংলা তদ্ধিত যেটা, এটা একটু ভালো করে আপনারা দেখবেন প্রকৃতি, আর বাকিগুলো দেখার কোনো দরকার নেই। পদ প্রকরণ, পদ তো 5 প্রকার। এই শেষ মুহূর্তে কি পদ দেখবেন? শেষ মুহূর্তে যে পদগুলো দেখবেন সেটা হলো বিশেষণটা দেখবেন। বিশেষণগুলো প্রকারভেদ আছে, রূপবাচক বিশেষণ, রূপবাচকটা একটু বেশি গুরুত্বপূর্ণ, সংখ্যাবাচক বিশেষণ, তারপর হচ্ছে এরপর হলো কি অংশবাচক বিশেষণ, পরিমাণবাচক বিশেষণ, তাই না, গুণবাচক বিশেষণ, অবস্থাবাচক বিশেষণ। এই যে বিশেষণগুলো আছে এগুলো একটু ভালো করে একটু দেখবেন। এরপর দেখেন, এবার দেখেন এত শর্ট সাজেশন কমন যদি আসে, এই জন্য আপনাদেরকে বলতেছি আজকে বাসায় যাবেন, যাওয়ার পর বিগত সালের প্রাইমারি প্রশ্নগুলো সাথে নেবেন, নিয়ে একটু বসবেন এই টপিকগুলো থেকে আসে কিনা, পাশাপাশি গত 1 বছর যে চাকরি পরীক্ষাগুলো হচ্ছে এইগুলোর সাথে একটু মিলাবেন যে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে নাকি আসে না, তাহলে আপনারা ভুলটা ভেঙে যাবে আপনাদের। অব্যয়টা পড়বেন, অব্যয়টার ভিতরে আপনারা বেশি জোর দিবেন সমুচ্চয়ী অব্যয় যেটা আছে, সমুচ্চয়ী, এখান থেকে আপনারা বেশি জোর দিবেন সমুচ্চয়ীটার উপর। অনন্যই না পড়লেও হবে, অনুসর্গটা আপনারা অনুসর্গ পড়ার দরকার নাই, অনুকারটা দেখতে পারেন। অনন্যই মানে সমুচ্চয়ী যেটা আছে, সংযোজন, বিয়োজন এবং সংকোচন,
তাই না? সংযোজক, বিয়োজক এবং সংকোচক অব্যয় সমষ্টি যে 3টা প্রকার, এটা একটু ভালো করে দেখবেন। আরেকটা হলো ক্রিয়াপদ দেখবেন, ওই যে সকর্মক, অকর্মক, দ্বিকর্মক, বিশেষ করে প্রযোজক ক্রিয়া, তারপর হচ্ছে নাম ধাতু যেটা আছে, হ্যাঁ, সমধাতু ক্রিয়া, হ্যাঁ, এই কয়েকটা টপিক একটু ভালো করে আপনারা দেখলেই যথেষ্ট, আর দেখা লাগবে না। এরপর দেখেন ভাষা, ব্যাকরণ এবং লিপি। খেয়াল করে দেখেন ভাষা, ব্যাকরণ এবং লিপি, এই টপিক থেকে আসলে কি কি পড়বো আমরা। এই যে আপনাদের সামনে যে টপিকগুলোর নাম বললাম, এগুলো কিন্তু খুব বেশি আলোচনা না। আমাকে যদি বলেন যে 2টা ঘন্টা সময় দেন, যে টপিকগুলো আমি বলেছি 2 ঘন্টার মধ্যে আমি সব আলোচনা করে দিতে, আমি 2 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ পারবো। খুব বেশি আলোচনা না, কিন্তু হয়তো বইগুলোতে দেখা যায় যে অনেক তথ্য মিলানো থাকে, তো যার কারণে আপনারা একটু হেজিটেট হয়ে যান, এত পড়া লাগবে। আসলে এখান থেকে আপনাদেরকে সাজিয়ে নিতে হবে যে কোন তথ্যগুলো আসে। এবার দেখেন বাংলা ভাষা উৎসটা জানতে হবে, শহীদুল্লাহ কি বলছে আর সুনীতি কি বলছে। এই যে 2টা একটু মিলায় একটু পড়লেন যে বাংলা ভাষা কোন ভাষা থেকে আসছে, বঙ্গকামরূপী না প্রাকৃত নাকি অপভ্রংশ নাকি বৈদিক, কখন কোনটা উত্তর হবে, কিভাবে থাকলে কি হবে। এবার দেখা যাক সাধু চলিতের যে পার্থক্যটা আছে, বিশেষ করে ওই যে কোথায় পার্থক্যটা হয়, ক্রিয়া আর সর্বনাম পদে। জাস্ট এতটুকু তথ্য মনে রাখবেন, ক্রিয়া ও সর্বনাম পদে কি হয়, সাধু চলিতের মধ্যে ক্রিয়াপদ এবং সর্বনাম পদে সাধু ভাষার বিস্তারিত রূপ ব্যবহার হয়, চলিত ভাষার সংক্ষিপ্ত রূপ ব্যবহার, এই যে টপিকগুলো আছে। এরপর দেখেন প্রথম বাংলা ব্যাকরণটা পড়বেন, ওই যে ভোকাবুলারিও এডিওমা যেটা আছে, ম্যানুয়েল দা সুমসাউ, ওই বাংলা ব্যাকরণ সম্পর্কে জানবেন। এবং বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ, মানে বাংলা ভাষা দিয়ে লেখা প্রথম ব্যাকরণ যেটা ছিল, সেটা ছিল কার, আমরা জানি রাজা রামমোহন রায়ের গৌড়ীয় যে ব্যাকরণটা আছে সেটা। এরপর হচ্ছে ধ্বনিতত্ত্ব পড়বেন। খেয়াল করেন ব্যাকরণের যে 4টা যে আলোচ্য বিষয় আছে, ধ্বনিতত্ত্ব, শব্দ বা রূপতত্ত্ব, তাই না, অর্থতত্ত্ব এবং কি বাক্যতত্ত্ব, এই যে যেগুলো আছে। ধ্বনিতত্ত্ব থেকে আপনারা জাস্ট পড়বেন কি কি, সন্ধি আর নত্যবিধান, সত্যবিধান। আমি দেখেন সন্ধি আর কি নত্যবিধান এবং সত্যবিধানটা পড়বেন। আর শব্দ বা রূপতত্ত্ব থেকে বেশি প্রশ্ন তুলনামূলক হয়। শব্দ বা রূপতত্ত্বে তো অনেক কিছু আলোচনা করা, উপসর্গ আছে, কারক, বচন, লিঙ্গ, অনেক কিছু এখানে কিন্তু আলোচনা করা হয়। তো এই জন্য এখান থেকে আপনারা একটু দেখবেন, তাহলে ধ্বনিতত্ত্বে কি কি আলোচনা করা হয়, শুধু 2টা পড়বেন, সন্ধি আর নত্য সত্যবিধান। আর শব্দ রূপতত্ত্বে যে টপিকগুলো আলোচনা করা হয়, এটা একটু দেখলেন। বাংলা লিপিটা কিভাবে এসেছে, ব্রাহ্মী থেকে এসেছে, ভারতীয় লিপিমালা থেকে এসেছে, ব্রাহ্মী পূর্বী লিপি থেকে এসেছে, কুটিল শাখা থেকে, কুটিল রূপ থেকে এসেছে, এই যে বিভাজনটা, এটা জাস্ট একটু পড়লেই হয়ে যাবে। আর এটার সাথে আপনাদের মুদ্রাক্ষর যন্ত্র জানতে হবে, যে ভারতীয় উপমহাদেশে কখন প্রথম মুদ্রাক্ষর, বাংলা মুদ্রাক্ষরের জনকে, বাংলা মুদ্রাক্ষরের যে লিপিগুলো আছে এগুলো খোদাইকারী কে ছিল, তারপর হচ্ছে যেটা হলো যে বাংলাদেশে প্রথম, বাংলাদেশ ভূখণ্ডে প্রথম যে ইয়েটা ছিল, যেটাকে বলা হয়, তাই না, ছাপাখানা, রংপুরে যেটা ছিল বার্তাবহ যন্ত্র, এরপর ঢাকায় যেটা প্রথম ছিল বাংলা প্রেস, এই যে এই তথ্যগুলো একটু জাস্ট একটু একবার একটু চোখ বুলায় আর কি দেখলেই আপনাদের জন্য হয়ে যাবে। আচ্ছা, এরপর দেখেন পারিভাষিক শব্দ কোনগুলো পড়বেন। পারিভাষিক শব্দ খেয়াল করে দেখেন, পারিভাষিক শব্দ আসে না, পারিভাষিক শব্দ আসে, কিভাবে আসে, যে এটার ইংরেজি প্রতিশব্দ কি বা ওইটার বাংলা প্রতিশব্দ কি, এই যে একটা বিষয় আছে। পারিভাষিক শব্দ কোনটা পড়বেন, অ দিয়ে যেগুলো আছে, রস্বই দিয়ে আছে, দীর্ঘই, রি দিয়ে আছে, চ এবং ঝ, এই কয়েকটা বর্ণ দিয়ে যে পারিভাষিক শব্দ আছে, এটা হলো এরকম হয়েছে, বুঝতে পেরেছি, পারিভাষিক শব্দটা চেঞ্জ হয়ে গেছে, এটা হবে এ, তারপর হচ্ছে বি, তাই না, এরপর হলো এ, একটু চেঞ্জ হয়েছে। পারিভাষিক শব্দ কোনগুলা পড়বেন, পারিভাষিক শব্দ কোনগুলা পড়বেন, বিশেষ করে মনে রাখবেন যে এ, বি, সি, এফ, তারপর হচ্ছে পি, এস, পারিভাষিক শব্দ আসে না, পারিভাষিক শব্দ বাংলা যে পারিভাষিক শব্দগুলো আছে সেগুলো পড়বেন হচ্ছে অ, ই, দীর্ঘই, রি, চ এবং ঝ। আর ইংলিশে যে পারিভাষিক শব্দগুলো যেগুলো আছে পারিভাষিক রূপ, যেমন আছে গ্লোসারি, বিসিএস এ এসেছিল যে গ্লোসারি এর বাংলা পরিভাষা কি বা বাংলা পারিভাষিক রূপ কি, এই যে যেটা আছে দেখবেন এ দিয়ে যেগুলো আছে, যেমন অ্যাবরজিনাল, অ্যাটাস্টেড, তাই না, এই যেগুলো, বি দিয়ে দেখবেন, ছি দিয়ে, এফ দিয়ে, পি দিয়ে এবং এস দিয়ে যে শব্দগুলো আছে এইগুলোর বাংলা অর্থগুলো একটু পড়বেন। আর পাশাপাশি যে সমস্ত বাংলা শব্দ অ, ই, দীর্ঘই, রি, চ এবং ঝ দিয়ে আছে এইগুলোর ইংরেজি শব্দটা একটু ভালো করে আপনারা পড়বেন, তাই না। আচ্ছা, এরপর দেখেন, তো প্রাইমারি প্রথম ধাপে ক্র্যাশ লাইভ ব্যাচ 2, এই ব্যাচে আপনারা যুক্ত হতে পারেন। পাশাপাশি আমাদের প্রাইমারি দ্বিতীয় ধাপে যে লাইভ ব্যাচ আছে এখানেও আপনারা যুক্ত হতে পারেন। পাশাপাশি প্রধান শিক্ষকের যে ক্র্যাশ লাইভ ব্যাচ আছে এখানেও আপনারা যুক্ত হতে পারেন। এই যে টপিকগুলোর নাম বলতেছি, এই টপিকগুলো ওই ক্লাসগুলোতে ধরে ধরে সুন্দর করে শেখানো হয়। এরপর দেখেন বিভিন্ন বাংলা অভিধানের রচয়িতা, এই যে বিভিন্ন বাংলা অভিধানের রচয়িতা, যেমন বাংলা ভাষার সংক্ষিপ্ত অভিধানের রচয়িতাকে, বাংলা ভাষার ঐতিহাসিক অভিধানের রচয়িতাকে, বাংলা ভাষার বিদেশি শব্দের অভিধানের রচয়িতাকে, বাংলা ভাষায় ইংরেজি শব্দের অভিধানের রচয়িতাকে,
এই যে বিষয়গুলো যেগুলো আছে এগুলো আপনারা একটু ভালো করে একটু দেখে যাবেন, ঠিক আছে। বাংলা অভিধানের যে রচয়িতাগুলো এগুলো বর্তমান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আমরা সাহিত্য অংশে আসব। আচ্ছা, এখানে যারা আছেন 1100 মানুষ আছে, কিন্তু শেয়ার দেখতেছি মাত্র 268। একটু শেয়ার দিয়ে রাখেন, আপনাদের নিজেদেরও কাজে লাগবে। এই কথাগুলো আজকের এই ক্লাসটার কথা মনে পড়বে পরীক্ষার হলে যাওয়ার পরে। বুঝতে পেরেছেন? আজকে আপনাদেরকে যে টপিকগুলো বাছাই করে দিচ্ছি, হয়তো আজকে অনেকেই ভাবতেছেন যে বিদ্যাবাড়ি লাইভ নিচ্ছে, এগুলো তো সবাই নেয় সচরাচর, নিচ্ছে আর কি বলার কথা, কিন্তু আপনাদের আজকের এই টপিকগুলোর কথা মনে পড়বে এক্সাম হলে গিয়ে, ঠিক আছে। অবশ্যই এক্সাম হলের পরে তো আপনাদের সাথে দেখা হবে, লাইভে আসবো, তাই না? তখন অন্তত পক্ষে কমেন্টস করতে পারবেন যে স্যার আপনি যে টপিকগুলো দিয়েছিলেন এগুলো থেকে কমন আসে নাই, তাই না? আর যদি আসে সেটাও অবশ্যই সেদিন বলবেন যে হ্যাঁ এসেছিল। এবার দেখেন বাংলা সাহিত্যে প্রাচীন যুগ, দেখেন চর্যাপদ থেকে একটু ভালো করে আপনারা দেখবেন, চর্যাপদটা একটু দেখবেন, বিস্তারিত দেখলেন। এখন মধ্যযুগ থেকে কি দেখবেন? মধ্যযুগ থেকে পদ্মাবতী সম্পর্কে জানবেন, ঠিক আছে, পদ্মাবতী সম্পর্কে জানবেন। মধ্যযুগ থেকে চণ্ডীদাস সম্পর্কে জানবেন, তাই না? ওই যে আমার বধূ আন বাড়ি যায় আমার আঙিনা দিয়া, সই কেমনে, তাই না? এরকম আছে না, সই কেমনে ধরি বহিয়া আমার বধূ আন বাড়ি যায় আমার আঙিনা দিয়া। তারপর মঙ্গল কাব্যটা পড়বেন, অন্নদা মঙ্গল, মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, ধর্মমঙ্গল, এই যে 4টা মঙ্গল কাব্য আছে এটা পড়বেন। এই মঙ্গল কাব্যের চরিত্রগুলো একটু ভালো করে দেখবেন, যে লাউ সেন এটা কোন চরিত্র, ঈশ্বরী পাটনি কোথাকার চরিত্র, এই যে প্রশ্নগুলো আছে এগুলো একটু দেখলেন। এবং রচয়িতা এবং উক্তি সহ মঙ্গল কাব্যের ভিতরে বেশ কিছু উক্তি আছে, ওই যে একটা কমন উক্তি আছে, সেটা হলো কি যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এরকম মঙ্গল কাব্যের বেশ কিছু উক্তি আছে, এই উক্তিগুলো একটু ভালো করে দেখবেন। এরপর হলো আরাকান রাজসভায় বাংলা সাহিত্য, যে আলাউল, তাই না? আলাউল ছিল না আরাকান রাজসভার যে কবি ছিল, এই আরাকান রাজসভার যে মুসলিম কবি, এটা একটু ভালো করে একটু দেখবেন। এরপর দেখেন রোমান্টিক প্রণয়োপাখ্যান, শাহ মোহাম্মদ সগীর, ফকির গরিবুল্লাহ, এই যে রোমান্টিক যে প্রণয়োপাখ্যান এগুলো একটু ভালো করে দেখবেন, ঠিক আছে। এরপর দেখেন ডাক এবং খনার বচনটা দেখবেন। এই যে লোকসাহিত্য তো অনেকগুলো শাখা আছে, তাই না? লোকসাহিত্যের গীতিকা আছে, বিভিন্ন ধরনের শাখা আছে, কবি গান আছে, শায়ের আছে, মার্সিয়া আছে। তো দেখা যায় এখান থেকে শুধু আপনার ডাক এবং খনার বচন যেটা আছে, তাই না, এই ডাক এবং খনার বচনগুলো একটু ভালো করে দেখবেন আর কি, এই টপিকগুলো একটু ভালো করে দেখবেন। এরপর হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক গ্রন্থ, দেখেন ভাষা আন্দোলন ভিত্তিক গ্রন্থ কোনটা পড়বেন, তাই না? ভাষা আন্দোলন ভিত্তিক যে গ্রন্থ কোনটা কোনটা পড়বেন একদম লিখে দেয়া আছে। কবরটা পড়বেন, এটা কি প্রথম কি ছিল? ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক ছিল। আরেক ফাল্গুন পড়বেন, আর্তনাদ, 21শে ফেব্রুয়ারি, কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, এটা ছিল প্রথম কবিতা। এগুলো হচ্ছে কবিতা আর কি, কবিতা। দেখেন এটা ছিল নাটক, একটা উপন্যাস, একটা কবিতা, মানে সবগুলো মিলিয়ে দিয়েছি। এর ভিতর কিছু নাটক আছে, একটা উপন্যাস আছে, একটা নাটক আছে, একটা গল্পগ্রন্থ আছে, একটা প্রবন্ধ আছে, একটা গান আছে, তাই না? সবই দেই নাই। কুমারী নিশু বলেছেন সবই তো দিয়ে দিলেন, বইটা একটু খুলে বসেন না সামনে, তাই না? বইটা একটু খুলে বসেন, দেখেন বইয়ে কত টপিক আছে, এখান থেকে বাছাই করে দিয়েছি। সবই কোথায় দিয়েছি? বই যে টপিকগুলো আছে তার 5 ভাগের 1 ভাগও দেইনি, একদম কমিয়ে দিয়েছি। এবার দেখেন স্মৃতি স্তম্ভটা পড়বেন, খেয়াল করে যে সবই তো দিলেন। মনে রাখতে হবে এটা হলো প্রথম ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম কি নাটক, এটা ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস, এটা ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম কবিতা। আমি ভাষা আন্দোলন ভিত্তিক যে প্রথম যে সাহিত্যকর্মগুলো আছে এগুলোই মূলত দিয়েছি। ভাবতেছেন অনেক কিছু দিয়েছি, না, বিষয়টা এমন না। এরপর দেখেন মুক্তিযুদ্ধ ভিত্তিক, দেখেন পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা রচয়িতার নামটা সহ। কি চাহো শঙ্খচিল, বকুলপুরের স্বাধীনতা, বর্ণচোর, নরকে লাল গোলাপ, জাহান্নাম হইতে বিদায়, জলাঙ্গি, 2 সৈনিক, নিকড়ে অরণ্য এবং রাইফেল রুটি আওরাত, এই কয়েকটা আপনারা একটু ভালো করে পড়বেন, তাই না? এই কয়েকটা একটু ভালো করে পড়বেন। আচ্ছা, এবার দেখেন একটু ভালো করে দেখেন, তো এই কয়েকটা আপনারা দেখলেন। এরপর দেখেন ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, কয়েকটা চলচ্চিত্র পড়বেন, সবগুলো পড়তে হবে না, তাই না? সবগুলো পড়তে হবে না, কয়েকটা চলচ্চিত্র আছে এখানে। দেখেন ওরা 11 জন, সংগ্রাম, 71-এর যিশু, আবার তোরা মানুষ, গেরিলা, জীবন থেকে নেয়া, নদীর নাম মধুমতি, অরুণাদয়ের অগ্নিসাক্ষী, আমার বন্ধুর আসে, তার ধীরে বহে মেঘনা। যে কোনো একটা বই খুলে দেখেন যে এই যে ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক যে উপন্যাস যেগুলো আছে, মানে 2-3 পৃষ্ঠা দেওয়া আছে, তো এখান থেকে আমি কি কমিয়ে দিয়েছি না? অবশ্যই কমিয়ে দিয়েছি, অনেক কমায় দেওয়া হয়েছে। আচ্ছা,
এরপর দেখেন পরবর্তীতে যদি যাই, কবি সাহিত্যিক তো এগুলো পড়বেনই, রবীন্দ্রনাথ, মাইকেল মধুসূদন, জসিমউদ্দিন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বেগম রোকেয়া আখতারুজ্জামান ইলিয়াস, কাজী নজরুল ইসলাম, প্রমোদ চৌধুরী, মীর মশাররফ হোসেন, মনির চৌধুরী, ফরুক আহমেদ, সৈয়দ অলিউল্লাহ, বদরুদ্দিন উমর, কবি হেলাল হাফিজ, আল মাহমুদ এবং আবুল মনসুর আহমেদ। এখন এই 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 কবি সাহিত্যিকদের নাম তো আমরা বলেছি, এর আগেও বলা হয়েছে, কিন্তু এই কবি সাহিত্যিকদের থেকে আপনারা এক্স্যাক্টলি কোন তথ্যটা পড়বেন, মানে এই কবি সাহিত্যিক থেকে এক্স্যাক্টলি কোন তথ্যটা পড়বেন সেটা আমি আপনাদেরকে বলতেছি। তাদের জন্ম এবং মৃত্যু সালটা এটা অবশ্যই যেন মনে থাকে। উপাধিটা পড়বেন, মানে এই যে 10-15 জন যে কবি সাহিত্যিকের নাম আপনাদেরকে যেটা বলে দিলাম, এই 10-15 জন কবি সাহিত্যিক থেকে আপনাদের পড়তে হবে উপাধি। ছদ্মনামটা একটু দেখবেন, তারা কি কি ছদ্মনাম ছিল, বিখ্যাত পংক্তি বা উদ্ধৃতি দেখবেন। এই সমস্ত কবি সাহিত্যিকদের প্রত্যেকের একটা দুইটা করে বিখ্যাত উক্তি আছে বা পংক্তি, বা যেমন প্রমোদ চৌধুরী আছে না, এরকম উক্তি আছে। এরপর হচ্ছে গ্রন্থের চরিত্র, বেশ কিছু গ্রন্থের চরিত্র, সবগুলো না, কোন গ্রন্থের চরিত্রগুলো পড়বেন সেটা একটু দেখেন ভালো করে। সেটা হচ্ছে যে প্রত্যেক কবির যা কিছু প্রথম, মনে রাখবেন এই যে 10-12 জন বা 15 জন কবি যে দিয়েছি, প্রত্যেকটা কবি এবং সাহিত্যিকের প্রথম যে গ্রন্থগুলো আছে কি পড়বেন, প্রথম কাব্য, যেমন কাজী নজরুলের প্রথম কাব্য, কাজী নজরুল ইসলামের প্রথম প্রবন্ধ, কাজী নজরুল ইসলামের প্রথম নাটক, কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস, প্রথম গল্প, যদি ছোট গল্প থাকে ছোট গল্প, সনেট থাকলে সনেট। সনেট তো শুধু কার আছে, প্রমোদ চৌধুরীর একটা আছে, আর হলো কি মাইকেল মধুসূদন দত্তের একটা আছে। এবার দেখা যাক প্রহসনটা একটু দেখবেন, কবিতার লাইন একটু দেখবেন। কবিতা বলতে সব কবিতা না, বাছাই করা কয়েকটা কবিতা আছে, যেমন 2 বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামের আছে না, ওই যে কান্তার মরু দুস্তর পারাপার, এই যে একটা যে আছে, এই বিষয়গুলো একটু আপনারা একটু দেখবেন। তাহলে এই যে কমাই দিলাম, সেটা হচ্ছে যে এই যে 10-15 জন যে কবি সাহিত্যিকের নাম দিয়েছি, এই কবি সাহিত্যিকের প্রত্যেক কবি সাহিত্যিকের প্রথম নাটক, প্রথম উপন্যাস, তারপর হচ্ছে কি প্রথম যেটা হলো প্রহসন, প্রথম যদি ছোট গল্প থাকে ছোট গল্প, প্রথম কবিতা, এবং তার বিখ্যাত যে কবিতাটা আছে, যে কয়েকটা কবিতা, ওই কবিতার কয়েকটা লাইন, জাস্ট এতটুকু পড়লেই হয়ে যায়। আচ্ছা, এটা কম হলো কিভাবে দেখেন, কাজী নজরুল রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যতগুলো সাহিত্যকর্ম লিখেছেন তার থেকে শুধু প্রথমটা ভিহিক বাপ লিখে দিই। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর আছে ভিহিক বাপ, দেখেন তার সবকিছু চলে আসছে, এই যে ভিখারিণী, তারপর হলো কি হিন্দু মেলার উপহার প্রথম কবিতা ছিল, এরকম করে কি আছে প্রত্যেকটা এখানে সুন্দর করে দেয়া আছে। তো এভাবে পড়লেই তো হয়েছে। বউ ঠাকুরানীর হাট, এটা তার প্রথম উপন্যাস। তো এভাবে এই তো কয়েকটা। আচ্ছা, এরপর দেখা যাক ইংলিশে কি কি পড়বেন। ইংলিশে কি কি পড়বেন, এখন সবাই তো বলে দিয়েছে পার্টস অফ স্পিচ পড়বেন। এখন পার্টস অফ স্পিচ কি, আমরা পার্টস অফ স্পিচ তো অনেক প্রকার ভেদ আছে, কিন্তু কোন স্টাইলে পড়বো, কিভাবে পড়বো। পার্টস অফ স্পিচ 8 প্রকার। এই 8 প্রকার প্রথম হচ্ছে নাউন, আর নাউন কোনটুক পড়বো, কোন জায়গাটা বাদ দিব, একটু ভালো করে দেখেন। সেটা হচ্ছে যে নাউন পড়বেন, কমন নাউনটা পড়বেন, ম্যাটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট। প্রপার নাউন আর যে এই যে 5টা যে নাউন আছে তাই না, প্রপার নাউন, কমন নাউন, তারপর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউন। তো এখান থেকে দেখবেন যে কমনটা পড়বেন, কমনটা খুব আসে, ম্যাটেরিয়ালটা দেখবেন, অ্যাবস্ট্রাক্ট দেখবেন, আর নাউনের সাথে যুক্ত করে আর্টিকেলটা পড়বেন, ডিটারমাইনার পড়বেন, এটা নাউনের সাথে যুক্ত। পাশাপাশি নাউন আর প্রোনাউনের সাথে যুক্ত আছে নাম্বারটা, পাশাপাশি নাউনের সাথে যুক্ত আছে কি, নাউন এবং প্রোনাউনের সাথে যুক্ত আছে জেন্ডার। তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে যখন আপনি নাউন পড়বেন, নাউনের সাথে কি কি পড়বেন, এই 3টা নাউন পড়লেন, আর্টিকেলটা পড়ে নেবেন, ডিটারমিনার, এটা নাউনের সাথে একদম মিলিয়ে পড়তে হবে, আলাদা পড়লে কিন্তু সমস্যা আছে, মানে সমস্যা কি বুঝতে সমস্যা হবে, এই জন্য একসাথে যেটার সাথে যায়। এরপর হচ্ছে নাম্বার, জেন্ডার, এটা পড়লেন। প্রোনাউনটা দেখেন, প্রোনাউন সবগুলো পড়তে হবে না, প্রোনাউন পড়তে হবে 3টা প্রোনাউন পড়বেন, ইনডেফিনিটটা পড়বেন, রিফ্লেক্সিভ এবং রিলেটিভ প্রোনাউন। প্রোনাউন তো 8 প্রকার, 9 প্রকার, 10 প্রকার পর্যন্ত আছে, তো এখান থেকে মাত্র 3 প্রকারের প্রোনাউনটা পড়বেন, এবং বিগত সালের প্রশ্নগুলো একটু ঘাটাঘাটি করবেন বাসায় গিয়ে, তাই না। এবার দেখা যাক, এরপর দেখেন অ্যাডজেক্টিভটা পড়বেন শুধু ডিগ্রির সাথে মিলায়। অ্যাডজেক্টিভটা কোন সাথে মিলিয়ে পড়বেন, ডিগ্রির সাথে মিলিয়ে পড়বেন, অ্যাডজেক্টিভ যেটা আছে ডিগ্রির সাথে মিলিয়ে পড়বেন। ভার্বের ক্ষেত্রে গ্রুপ ভার্ব একটু দেখবেন, এর সাথে মিলিয়ে পড়বেন রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব, অ্যাগ্রিমেন্ট। আর প্রিপজিশনটা পড়বেন প্রিপজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, এটা একটু ভালো করে দেখলেই যথেষ্ট ইংলিশের ক্ষেত্রে। এরপর দেখা যাক টেন্স থেকে দেখেন, এই যে টেন্স, এখন যদি আপনাদেরকে বলি যে টেন্স, এখন আপনারা এখানে যারা আছেন টেন্স তো সব পড়তে হবে না, টেন্স সব পড়তে হয় না,
পরীক্ষায় সব টেন্স থেকে প্রশ্ন হয় না, যদি আসে নির্দিষ্ট কিছু টেন্স থেকে আসে। সেই টেন্সটা দেখেন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেটা আছে এটা একটু ভালো করে দেখবেন, মানে প্রেজেন্টের 3 নাম্বার যে প্রকারভেদটা আছে আর পাস্টের যে 4 প্রকার আছে, এই 5টা টেন্স ভালো করে দেখে যাবেন। 5টা প্রেজেন্ট পারফেক্ট এবং কি প্রেজেন্ট পারফেক্ট এবং হচ্ছে কি যেটা হলো পাস্টের যে পাস্ট অল মানে কি পাস্টের যে 4 প্রকার আছে এটা একটু দেখে যাবেন। এরপর দেখেন ভয়েসটা একটু দেখবেন। ভয়েস কোনগুলো দেখবেন, শুধু প্রেজেন্ট ইনডেফিনিটের নিয়মটা দেখবেন। ভয়েসের প্রেজেন্ট ইনডেফিনিটের নিয়মটা একটু জটিল কিন্তু, আর পাস্টের সবগুলো দেখবেন। পাস্টের যে 4 প্রকার আছে, এই 5 প্রকার ভয়েস, এই যে পাস্টের 4টা প্রকার আছে আর প্রেজেন্ট ইনডেফিনিট, এই 3টা টেন্স, এই 5টা মানে এই 5টা ভয়েসের নিয়মটা একটু দেখলেন। ন্যারেশনটাও দেখবেন ঠিক প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্টের যে 4টা যে পাস্ট টেন্স আছে এই কয়েকটা, হ্যাঁ এই কয়েকটা এখানে দেখলেই হয়ে যাবে। এই জন্য দেখেন, এই যে ভয়েস যখন ন্যারেশন ভয়েস এগুলো যখন আপনারা পড়তে যান একদম সব পড়েন, মাথায় কিছু থাকে না। আপনাকে বুঝতে হবে যে কোথা থেকে প্রশ্ন আসে, ভয়েস ন্যারেশনের এক্স্যাক্টলি কোন জায়গা থেকে প্রশ্ন হয়, ওইটা আপনাকে বুঝতে হবে বা ওইটা আপনাকে দেখতে হবে। এরপর দেখেন সেন্টেন্স কারেকশন। সেন্টেন্স কারেকশনের জন্য কি করবেন, সেন্টেন্স কারেকশনের জন্য আপনারা একদম সুন্দর করে একদম লিখে রাখেন 35 থেকে 49তম বিসিএস এর যে সেন্টেন্স কারেকশন যেগুলো আসছিল আর বিগত প্রাইমারিতে যেগুলো আসছিল, এই প্রশ্নগুলো দেখলে এখান থেকে আপনারা কমন পাবেন। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এক্ষেত্রেও দেখেন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এখানে পড়বেন কোনটা, পড়বেন শুধু দেখেন সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স টু সিম্পল, আর সিম্পল টু কম্পাউন্ড, কম্পাউন্ড টু সিম্পল, জাস্ট এই 4টা নিয়ম একটু ভালো করে দেখে যাবেন। স্পেলিং এর ক্ষেত্রে 35 থেকে 49 বিসিএস এর প্রশ্ন, সাথে প্রাইমারি যেটা আছে। সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে 35 থেকে 49তম বিসিএস এর প্রশ্ন এবং সাথে প্রাইমারি যে বিগত সালের প্রশ্নগুলো আছে এগুলো একটু দেখে গেলেই হয়ে যাবে। এরপর যেমন আছে ইডিয়াম এবং ফ্রেজ 35 থেকে 49তম বিসিএস প্রাইমারি, তাই না? এই যে প্রাইমারি যে প্রশ্নগুলো আছে এগুলো একটু এই শেষ মুহূর্তে আপনারা একটু দেখবেন। এরপর দেখেন 35 থেকে 49 বিসিএস প্রাইমারি প্রশ্নগুলো একটু দেখলেন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আর প্রভাব বা ট্রান্সলেশন একটু দেখবেন 35 থেকে 49তম বিসিএস প্রাইমারি এবং বিগত প্রাইমারি প্রশ্ন, এগুলো একটু দেখবেন। এখন লাইভে যারা যুক্ত আছেন এখন আপনারা একটু কমেন্টস করেন দেখি, সাহিত্য কোথা থেকে পড়বেন, একটু উত্তর করেন। ইংরেজি সাহিত্য কোথা থেকে পড়বেন? আমি এখানে লিস্ট করে দিয়েছি, বলেন ইংরেজি সাহিত্য কি পড়বেন? ইংরেজি সাহিত্য থেকে তো আপনাদের ইংলিশে প্রশ্ন আসবে, 2 থেকে 5টা প্রশ্ন আসবে, কোনটা পড়বেন বলেন দেখি। ইংরেজি সাহিত্যের আধুনিক যুগ পড়বেন, আচ্ছা আর কোন যুগ পড়বেন দেখা যাক। স্যার সাহিত্য স্কিপ করলে হয় না, সাহিত্য স্কিপ করার দরকার নেই, কারণ সাহিত্য তো কমন পাবেন আপনারা, সাহিত্য প্রশ্ন কমন পাবেন, যদি আপনি ওই টপিক থেকে পড়েন তাহলে ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন। আর সাহিত্যের প্রশ্ন এক্স্যাক্টলি কোথা থেকে পড়বেন সেটা একটু দেখেন। সাহিত্যের যে অংশটুকু আপনারা পড়বেন, সাহিত্যের অংশটুকু পড়বেন কি 35 থেকে 49তম বিসিএস এর প্রশ্ন যদি আপনার সম্ভাবনা থাকে, যদি সময় থাকে একটু দেখবেন, বিগত প্রাইমারি প্রশ্নগুলো যদি সম্ভাবনা থাকে দেখার সুযোগ হয় দেখবেন। তবে এখান থেকে কোন প্রশ্নগুলো দেখবেন সবগুলো দেখার দরকার নেই, এখান থেকে দেখবেন শুধু। আচ্ছা সাহিত্যের ক্ষেত্রে এইজেস অফ লিটারেচার, সাহিত্যের যে যুগ বিভাগগুলো আছে, এলিজাবেথিয়ান পিরিয়ড, জ্যাকোবিয়ান পিরিয়ড, এই যে বিভিন্ন ধরনের যে পিরিয়ডগুলো আছে এই পিরিয়ডটা একটু দেখবেন। পাশাপাশি দেখবেন এই যে এলিজাবেথিয়ান এজ যেটা আছে, এই এজের 3-4 জন কবি একটু দেখলেন, মানে এই 3-4 জন। পাশাপাশি দেখা যায় দ্য রোমান্টিক পিরিয়ড, এই 2টা পিরিয়ড একটু দেখলেন। আর এর সাথে লিটারারি টার্মগুলো আছে 8-10টা টার্ম লিটারারি, যেমন ব্যালেট, এরকম বেশ কিছু টার্ম আছে না, এই টার্মগুলো একটু দেখলেন। আর লিস্ট অফ অল ফাদার্স, বিভিন্ন যে জনক, তাই না, যেমন বিভিন্ন জনক আছে না, রোমান্টিসিজমের জনককে, লিটারেচারের জনককে, পয়েটের জনক মানে কবিতার জনককে, গদ্যের জনককে, এই যে বিষয়গুলো যেগুলো আছে এই কয়েকটা একটু ভালো করে দেখলেই হয়ে যায়। আচ্ছা ইংরেজি সাহিত্য কোথা থেকে পড়বো, এই যে বলেই দিলাম ইংরেজি সাহিত্য এই কয়েকটা টপিক পড়বেন। এই যে এলিজাবেথিয়ান এজ এবং রোমান্টিক এজ, এই 2টা এজ থেকে বিগত বিসিএস পরীক্ষা এবং প্রাইমারি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে ওই প্রশ্নগুলো একটু বের করে নিয়ে এসে কষ্ট করে পড়বেন। যুগ বিভাগটা পড়বেন, 5-7টা যে 10টা বা 12টা যে যুগ আছে ইংরেজি সাহিত্যের, এটা একটু পড়বেন। আর পাশাপাশি লিটারেরি টার্ম যেগুলো আছে এই টার্মগুলো একটু ভালো করে দেখবেন। আর হচ্ছে লিস্ট অফ অল ফাদার্স, বিভিন্ন যে যাদেরকে বলে জনক বলা হয়, গদ্যের জনক, উপন্যাসের জনক, এরপর হলো কি অন্য যে বিষয়গুলো আছে এই একটা বিষয়। তো এইগুলো আপনারা ভালো করে পড়বেন, ঠিক আছে? আর এই যে টপিকগুলো, এই টপিকগুলো আচ্ছা, তো এখানে দেখা যায় অনেকে এখানে বলেছেন, কথা বলেছেন,
আপনাদের সাথে এটা নিয়ে কথা বলবো যে পরীক্ষার দিন, যেদিন পরীক্ষা হবে, প্রশ্ন সলিউশন করার পরেই তারপর আপনাদেরকে বলবো যে এই টপিকগুলো থেকে প্রশ্ন এসেছিল নাকি আসেনি। সেদিন এই প্রশ্নের উত্তরটা আপনাদেরকে দিব, সেদিন প্রশ্নটা করব আপনাদেরকে। তো সেই দিন, ঠিক আছে, সেই দিন আমি এই প্রশ্নগুলো করব। আচ্ছা, এরপর দেখেন, শুধু পড়লেই হবে না, আপনাদেরকে বাছাই করে পড়তে হবে। তো প্রাইমারি প্রথম ধাপ ক্র্যাশ লাইভ ব্যাচ 2 আমাদের চমৎকার একটা ব্যাচ, এই ব্যাচে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন। এছাড়াও প্রাইমারি দ্বিতীয় ধাপের যে আমাদের টার্গেট লাইভ ব্যাচ, এই ব্যাচেও যুক্ত হতে পারেন। পাশাপাশি আমাদের যে প্রাইমারি ক্র্যাশ লাইভ ব্যাচ, এই ব্যাচেও আপনারা যুক্ত হতে পারেন চাইলে, ঠিক আছে। এছাড়াও আমাদের 50তম বিসিএস এ যেহেতু আমাদের জানুয়ারি 30 তারিখ আমাদের ডেডলাইন দিয়ে দিয়েছে, সময় কিন্তু হাতে খুব একটা নাই। হ্যাঁ, সময় যেহেতু হাতে খুব একটা নাই, তো আপনারা চাইলে এখানে মাত্র 60, মানে আমাদের এখানে প্রায় এই যে স্বাধীনতার মাস, অর্থাৎ যেটা কি বলা হয় কি আমাদের বিজয়ের মাস, তাই না, ডিসেম্বর হচ্ছে কি আমাদের বিজয় মাস। বিজয় মাস উপলক্ষে আমাদের 60% ছাড় চলছে এবং 2400 টাকায় আপনারা এখানে ভর্তি হতে পারবেন, যুক্ত হতে পারবেন। এছাড়াও 51তম বিসিএস অ্যাডভান্স যারা অনার্স 4th ইয়ারে এখন আছেন, সামনে পরীক্ষা দিবেন, তারা আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন। এই ব্যাচে মাত্র 7200 টাকা আপনারা এখানে যুক্ত হতে পারবেন। আমাদের ডায়মন্ড অ্যাডভান্স লাইভ ব্যাচ 6 51তম বিসিএস এর জন্য অলরেডি 5টা ব্যাচ হয়ে গেছে, 6ষ্ঠ ব্যাচে আপনারা যুক্ত হতে পারেন। এছাড়াও আমাদের এখানে এনটিআরসিএ ব্যাচ আছে, প্রিলি ব্যাচ 11 থেকে 20তম গ্রেড ডায়মন্ড ব্যাচ আছে, ব্যাংক জবের জন্য আমাদের কম্বাইন্ড ব্যাচ আছে। পাশাপাশি এখানে এনটিআরসিএ সাবজেক্টিভ লাইভ কোর্স আছে। সাবজেক্টিভ যে ব্যাচগুলো, আপনারা জানেন যে এনটিআরসি এর ক্ষেত্রে দেখা যায় 200 নম্বরের যে পরীক্ষা হবে, এর মধ্যে 100 হচ্ছে সাবজেক্টিভ হবে এবং 100 জেনারেল হবে। তো এই 100 যে সাবজেক্টিভ, এই আমাদের কোর্সগুলো বর্তমানে চলমান আছে, সাবজেক্টিভ কোর্স, চাইলে আপনারা এখানে যুক্ত হতে পারেন। তো এবং যে কোনো তথ্য সংক্রান্ত, যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য জানতে আপনাদের যে এই যে নম্বরটি দেওয়া আছে, এই নম্বরটিতে আপনারা যোগাযোগ করতে পারেন। এই নম্বরটি 09644333300, এটা। এরপর দেখা যাক, এরপর হচ্ছে আমাদের যে ওয়েবসাইট আছে বিদ্যাবাড়ি.com, এই ওয়েবসাইটের ভিতরে গিয়েও আপনারা যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য পেতে পারেন। এছাড়া আমাদের বিদ্যাবাড়ির যে ফেসবুক পেজ আছে, এটার সাথে যুক্ত থেকেও আপনারা পেতে পারেন। পাশাপাশি আমাদের ইউটিউব যে চ্যানেল আছে, এখানেও আপনারা যুক্ত থাকতে পারেন। আচ্ছা, গণিত এবং সাধারণ জ্ঞান, হ্যাঁ এটাও দিব, এক লাইফে তো আর সবগুলো দেওয়া সম্ভব না। গণিত এবং সাধারণ জ্ঞান এটাও আপনাদেরকে দিয়ে দেবো। এইভাবে আপনারা পড়তে থাকেন, এইভাবে আপনারা পড়তে থাকেন, সামনে যেটা আসবে সেটা আমরা দিয়ে দেবো। গণিত, সাধারণ জ্ঞান এবং সাধারণ বিজ্ঞান এবং আইসিটি, এই টপিকগুলো অবশ্যই পরবর্তী লাইভে আপনাদেরকে দিয়ে দিব। তো এই পর্যন্তই। তো এখানে যারা যুক্ত আছেন, একটু বলেন দেখি যে আজকে যে আপনাদের টপিকগুলো যে একদম ধরে ধরে কমিয়ে দিয়েছি, এটা আপনাদের কাছে কি মনে হচ্ছে, বা এটা কি আসলে কমন আসবে আপনাদের কাছে কি মনে? আপনাদের আত্মবিশ্বাসটা একটু দেখেন, বা আপনাদের আত্মবিশ্বাসে কি বলে একটু বলবেন। আচ্ছা, আমাদের জি, আপনি ভর্তি হয়েছেন, আপনাদের ক্লাসগুলো শুরু হবে, ক্লাসগুলো শুরু হবে। যারা এখানে যুক্ত আছেন, আপনাদের ক্লাসগুলো অবশ্যই শুরু হবে, খুব দ্রুতই শুরু হয়ে যাবে। কারণ আমাদের এখানে দেখা যায় যে একটা নির্দিষ্ট সংখ্যক না হলে আসলে ব্যাচগুলো শুরু করা একটু টাফ হয়ে যায়। তো দেখা যায় যে এই ক্লাসগুলো খুব শীঘ্রই শুরু হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নাই। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদ্যাবাড়ির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।